সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডুইংস এর নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত। আজকে আমরা আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। কিসের দেখো, ক্লাস 10 অর্থাৎ দশম শ্রেণীর তোমাদের পাঠ্যপুস্তক যে বাংলা বইটি রয়েছে সেটার একটা গুরুত্বপূর্ণ অধ্যায় বা চ্যাপ্টার হলো জ্ঞান চক্ষু, যেটার রচয়িতা বা লেখিকা হলেন আশাপূর্ণা দেবী। তো আজকে আমরা এই জ্ঞানচক্ষু নিয়ে কিন্তু আলোচনা করব, অর্থাৎ জ্ঞানচক্ষু গল্পটাতে কি বলতে চেয়েছে, জ্ঞানচক্ষু গল্পের বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। তো দেখো, এই জ্ঞানচক্ষু গল্পটা জানার আগে জ্ঞানচক্ষু গল্পের যে লেখিকা তার সম্পর্কে একটু জেনে নিই। চলো, জ্ঞানচক্ষু গল্পের লেখিকা হলেন আশাপূর্ণা দেবী। এই আশাপূর্ণা দেবীর সম্পর্কে কি বলা হয়েছে দেখো, আশাপূর্ণা দেবী হলেন বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কথা সাহিত্যিক, যার জন্ম 1909 সালে, 5ই জানুয়ারি 1909 সালে। তাহলে আশাপূর্ণা দেবীর জন্ম হলো 5ই জানুয়ারি 1909 সালে কলকাতার পটলডাঙ্গার এক রক্ষণশীল পরিবারে। লেখিকা জন্মগ্রহণ করেন কিন্তু অত্যন্ত রক্ষণশীল একটা পরিবারে। লেখিকা কিন্তু কোনো দিনই স্কুল কলেজে গিয়ে পড়াশুনো করার সুযোগ পাননি। রক্ষণশীল পরিবার হলেও তার বাড়িতে কিন্তু সাহিত্য আর শিল্প চর্চার একটা পরিবেশ ছিল, তাই তিনি ছোট থেকেই কিন্তু ওই সাহিত্য আর শিল্প চর্চার মধ্যে বেড়ে ওঠেন। স্কুল কলেজে তিনি কখনো পা রাখেননি ঠিকই, তবে তিনি প্রথম যে সাহিত্যের প্রতি আকর্ষণ সেটা জ্ঞান লাভ করেছিলেন তার মা সরলা সুন্দরী দেবীর কাছ থেকে। কেন না, আশাপূর্ণা দেবীর মা সরলা সুন্দরী দেবীও ছিলেন সাহিত্যের প্রতি বিশেষ অনুরাগী একজন মানুষ। তো প্রথম সাহিত্যের সূত্রপাত হয় তার মায়ের কাছ থেকেই। এই লেখিকা তার মায়ের কাছ থেকেই কিন্তু এই সাহিত্যের প্রতি যে একটা ভালোবাসা সেটা পান। রক্ষণশীল পরিবারে জন্ম হওয়া, বড় হওয়া, বেড়ে ওঠা, কোনোদিন স্কুলে না যাওয়া বা স্কুল কলেজে পা না রাখায় তার কোথাও না কোথাও প্রথম থেকে মনে হয় যে ওই সময় নারীরা কিন্তু কোণঠাসা হচ্ছে বা নারীরা কিন্তু বিভিন্ন ধরনের শিক্ষা লাভের থেকে বঞ্চিত হচ্ছে, এবং এই বাস্তব ধরনের চিন্তা ভাবনাগুলো তার মনে ছোট থেকেই কিন্তু গভীরভাবে প্রভাব ফেলে। আর এই বাস্তব চিন্তা ভাবনাগুলোকে তিনি মাথায় রেখেই তার সমস্ত সাহিত্যতে ফুটিয়ে তোলেন। বিশেষত তিনি নারীদের জন্য বেশ কিছু সাহিত্য বা গল্প তিনি রচনা করেছেন। দেখো কি বলা হচ্ছে, প্রথাগত স্কুল কলেজে যাওয়ার সুযোগ না থাকলেও মূলত নিজের চেষ্টায় এবং বাড়ির লাইব্রেরির বই পড়ে তিনি সুশিক্ষিত হয়ে ওঠেন। তাহলে তথাকথিত স্কুলে তিনি পড়েননি, বাড়িতে থাকা যে গ্রন্থাগার বা লাইব্রেরি সেখান থেকেই তিনি বই পড়ে নিজের শিক্ষা লাভ করেন। আশাপূর্ণা দেবীর লেখায় ঘরের কোণে বন্দি সাধারণ বাঙালি নারীর আশা আকাঙ্ক্ষা, গ্লানি, প্রতিবাদের ভাষা স্পষ্ট হয়ে ওঠে। লেখিকার কলমই ছিল কিন্তু প্রধান অস্ত্র নারীদের হয়ে প্রতিবাদ করার, কারণ নিজে একজন নারী হয়ে বুঝতে পারেন তথাকথিত সমাজ কিন্তু নারীদের কোণঠাসা করছে, শিক্ষা থেকে কিন্তু বিরত রাখছে। তাই তিনি কিন্তু কলমকে প্রধান অস্ত্র হিসেবে তুলে নেন, প্রতিবাদের ভাষা হিসেবে তিনি সাহিত্য রচনা করেন। তাই তার লেখাগুলোতে কিন্তু নারীদের আশা আকাঙ্ক্ষা, গ্লানি, প্রতিবাদ সমস্তই সুস্পষ্ট হয়ে ওঠে। তিনি অত্যন্ত নিপুণভাবে ছোটখাটো ঘটনার মধ্যে দিয়ে মানব চরিত্রের গভীর মনস্তত্ত্ব ফুটিয়ে তুলতেন। তাহলে তার লেখা কিন্তু অত্যন্ত সরল, সাধারণ, এবং সেই লেখাগুলোর মাধ্যমেই তিনি যে বাস্তবের জটিলতা, বাস্তবের যে কথা সেটাকে কিন্তু ফুটিয়ে তোলার চেষ্টা করতেন। শিশুদের জন্য তিনি প্রচুর গল্প ও কিশোরদের জন্য গোয়েন্দা কাহিনী কিন্তু লিখে গেছেন।
তাহলে শিশুদের জন্য কিন্তু প্রচুর ছোট গল্প আর গোয়েন্দা গল্প তিনি লিখে গেছেন। এছাড়া কিন্তু তিনি নারীদের জন্য কিন্তু অনেক গল্প বা সাহিত্য রচনা করেছেন। দেখো কি বলা হচ্ছে, মাত্র 13 বছর বয়সে তিনি বা তার প্রথম কবিতা বাইরের ডাক, তাহলে মাত্র 13 ইয়ার্স অর্থাৎ 13 বছর বয়সে তার প্রথম কবিতা বাইরের ডাক প্রকাশিত হয় তৎকালীন জনপ্রিয় শিশু পত্রিকা শিশু সাথীতে। এই শিশু মনের কিন্তু পরিচয় তিনি তখনই দেন। সেই শিশু সাহিত্যিক হিসেবে তিনি মাত্র 13 বছর বয়সে শিশু সাথী নামক একটি পত্রিকাতে তার প্রথম কবিতা প্রকাশিত করেন। প্রথম কবিতাটির নাম হলো বাইরের ডাক। এরপর দেখো 1944 সালে তার প্রথম বড়দের উপন্যাস প্রেম ও প্রয়োজন প্রকাশিত হয়। তাহলে ছোটদের কবিতা প্রথম প্রকাশিত হয় 13 বছর বয়সে, যেটার নাম ছিল বাইরের ডাক, প্রকাশিত হয় শিশু সাথী পত্রিকাতে। এরপর 1944 সালে তার প্রথম বড়দের যে উপন্যাস প্রেম ও প্রয়োজন সেটা কিন্তু প্রকাশিত হয়। নেক্সট দেখো প্রথম প্রতিশ্রুতি, সুবর্ণলতা, বকুল কথা, এই ধরনের বিখ্যাত কিছু উপন্যাসগুলির মাধ্যমে তিনি বাংলা সাহিত্যে নারী স্বাধীনতা এক বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। তাহলে বিশেষত নারীদের জন্য তিনি বা নারীদের মনোভাব ফুটিয়ে তোলার জন্য যে লেখাগুলো লেখেন, যে উপন্যাসগুলো লেখেন, সেগুলো হলো প্রথম প্রতিশ্রুতি, সুবর্ণলতা, বকুল কথা। এই উপন্যাসগুলো কিন্তু তিনি লিখেছিলেন। নেক্সট কি বলা হচ্ছে দেখো, এই যে এত উপন্যাস বা তার এই অসামান্য এত সুন্দর প্রতিভার জন্য তিনি বারবার প্রচুর পুরস্কারে পুরস্কৃত হয়েছেন। তো বাংলা সাহিত্যে তার অসামান্য অবদানের জন্য তিনি কি কি পুরস্কার পেয়েছেন দেখো, জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন 1976 সালে। কিসের জন্য? প্রথম নারী সাহিত্যিক হিসেবে তিনি এই ভারতের সর্বোচ্চ সাহিত্য সম্মানটা লাভ করেন প্রথম প্রতিশ্রুতি নামক উপন্যাসের জন্য। তাহলে লেখিকার প্রথম প্রতিশ্রুতি নামক যে উপন্যাসটা রয়েছে সেটার জন্য কিন্তু তিনি জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেন 1976 সালে। প্রথম নারী সাহিত্যিক হিসেবে কিন্তু তিনি এই পুরস্কারটা লাভ করেন এবং ভারতের সর্বোচ্চ সাহিত্য সম্মানের মধ্যেও কিন্তু এটা পড়ছে। নেক্সট দেখো রবীন্দ্র পুরস্কার লাভ করেন 1966 সালে। পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক তিনি এই পুরস্কারটা পান, রবীন্দ্র পুরস্কার। নেক্সট তিনি পান পদ্মশ্রী, 1976 খ্রিস্টাব্দে তিনি পদ্মশ্রী পুরস্কারটা পান। এটা তিনি ভারত সরকার কর্তৃক কিন্তু পেয়েছিলেন বা সম্মানিত হয়েছিলেন। নেক্সট তিনি দেখো সাহিত্য একাডেমি ফেলোশিপ পান 1994 সালে। এটি ভারতের সর্বোচ্চ সাহিত্য সম্মাননার জন্য দেওয়া হয়। তাহলে সাহিত্য একাডেমি ফেলোশিপ পান তিনি 1994 সালে। এরপর 1995 খ্রিস্টাব্দে কিন্তু এই মহান সাহিত্যিক বা এই অসামান্য লেখিকা পরলোক গমন করেন। তাহলে তার এই সারা জীবনের জার্নিতে তিনি প্রচুর উপন্যাস, ছোট গল্প, বড় গল্প, শিশুদের জন্য লিখে গেছেন মাত্র 13 বছর বয়স থেকে এবং বাংলা সাহিত্যে কিন্তু এক বিপুল অবদান তিনি রেখে গেছেন। তোমাদের পাঠ্য গল্পটি জ্ঞানচক্ষু, যার লেখিকা কিন্তু আশাপূর্ণা দেবী। তো এই জ্ঞানচক্ষু গল্পটা একটা মূল গ্রন্থ থেকে কিন্তু সংকলিত হয়েছে। তো এই জ্ঞানচক্ষু গল্পটা কিন্তু ছোটদের গল্প সংকলন কুমকুম থেকে কিন্তু সংকলিত হয়েছে। তাহলে মূল গ্রন্থ কি এটার? মূল গ্রন্থ কুমকুম, কুমকুম নামক মূল গ্রন্থ থেকে সংকলিত হয়েছে। আশাপূর্ণা দেবীর রচিত জ্ঞানচক্ষু গল্পটার মূল গ্রন্থ হলো
কুমকুম, ছোটদের গল্প সংকলন কুমকুম থেকে কিন্তু নেওয়া হয়েছে। তাহলে লেখিকার সম্পর্কে বুঝতে পারলে তোমরা। এবারে আমরা আজকে আলোচনা করব এই যে জ্ঞানচক্ষু গল্পটা, সেটা কি বলতে চাওয়া হয়েছে, বিষয়বস্তু কি রয়েছে। এই জ্ঞানচক্ষু গল্পটার প্রধান কেন্দ্রীয় চরিত্র হলো তপন। প্রধান কেন্দ্রীয় চরিত্রকে তপন। এছাড়া আনুষাঙ্গিক যে চরিত্রগুলো রয়েছে সেগুলো হলো ছোট মাসি, নতুন মেশো, তপনের কাকা, এছাড়া রয়েছে কে, তপনের বাবা মা। সব থেকে বেশি প্রধান যে চরিত্রটা রয়েছে সেটা কিন্তু তপন, যাকে ঘিরেই পুরো গল্পটা কিন্তু রচিত হয়েছে। এছাড়া তপনের ছোট মাসি এবং তপনের নতুন মেশোকেই নিয়ে গল্পটা বেশি রয়েছে। বাকি বাবা মা এবং কাকার ভূমিকা এখানে খুবই অল্প রয়েছে। তো দেখো, গল্পের প্রধান চরিত্র তপন। এই তপনকে ঘিরেই কিন্তু সমগ্র গল্পটা রচনা করেছেন লেখিকা নিজে। বা গল্পের কেন্দ্রীয় চরিত্র তপন, সে কিন্তু একজন সাদাসিধে একজন বালক। ঠিক আছে, তপন কিন্তু অত্যন্ত সাদাসিধে সরল মনের একজন শিশু বা বালক আমরা বলতে পারি। তপনকে ঘিরেই গল্পটাতে বলা হচ্ছে যে তপনের মনে ছোট থেকেই কিন্তু কবি হওয়ার একটা সুপ্ত বাসনা রয়েছিল। এবার কি হচ্ছে দেখো, তপনের যে ছোট মাসি, সে তপনের থেকে মাত্র 8 বছরের বড়। তাই ছোট মাসির সঙ্গে কিন্তু তপনের চরিত্র বরাবরই স্নেহের পাশাপাশি একটু বন্ধুত্বের মতো রয়েছে। স্নেহের সম্পর্ক বা মাতৃত্বের সম্পর্ক তো রয়েছে, পাশাপাশি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কিন্তু রয়েছে ছোট মাসির সঙ্গে। তো ছোট মাসির গল্পে দেখানো হচ্ছে ছোট মাসি কিন্তু সদ্য বিবাহিতা, অর্থাৎ ছোট মাসির সবে মাত্র বিয়ে হয়েছে। ছোট মাসির বিয়ে উপলক্ষে তপন মামা বাড়িতে গিয়েছেন। ঘটনাক্রমে তপনের যে নতুন মেসোমশাই, অর্থাৎ ছোট মাসির যিনি হাজবেন্ড, যিনি তাহলে ছোট মেসো বা নতুন মেসো, তিনি একজন অধ্যাপক তথা প্রখ্যাত লেখক। অর্থাৎ তিনি একাধারে কলেজের প্রফেসর বা অধ্যাপক, আরেক দিকে তিনি কিন্তু বিখ্যাত লেখক, সুনামধর্মী লেখক। তো তপন জানতে পারে যে তার ছোট মেসো মশাই একজন লেখক, নতুন মেসো একজন লেখক। তপন ভাবতো যারা লেখক বা যারা কবি হন বা লেখক হন, তারা মনে হয় অন্য গ্রহের একজন মানুষ, তার মতো সাধারণ রক্ত মাংসে গড়া মানুষ নয়। তপনের এই ভুল ধারণাটা প্রথম ভাঙে তপন তার নতুন মেসোমশাইকে যখন দেখে। মামা বাড়িতে থাকাকালীন তপন দেখতে পায় যে তার নতুন মেসোমশাই তার মতোই, অন্যান্য মানুষদের মতোই সকালে ঘুম থেকে উঠছেন, সারাদিনের কাজ করছেন, খবরের কাগজ পড়ছেন, স্নান খাওয়া দাওয়া সবই করছেন। তখন সে বুঝতে পারে লেখকরা কোনো ভিন গ্রহের মানুষ না বা আকাশ থেকে পড়া কোনো মানুষ নয়, তারা রক্ত মাংসে গড়া তার মতোই সাধারণ একজন মানুষ। তপনের প্রথম বুঝতে পারে, তখন প্রথম বুঝতে পারে যে লেখকরা তার মতোই, তাহলে সেই বা কেন লেখক হতে পারবে না। তার যে সুপ্ত বাসনা সেটা ধীরে ধীরে কিন্তু উন্মোচন হতে থাকে। নতুন মেসোর সংস্পর্শে এসে তার এই যে সুপ্ত বাসনা ছিল লেখক হওয়ার, সেটা কিন্তু আরো জাগ্রত হয়ে ওঠে এবং সে মামা বাড়িরই ছাদে বসে, সিঁড়ির ঘরে বসে একটা আস্ত গল্প লিখে ফেলে। সেই অনুপ্রেরণায়, নতুন মেসোর কাছ থেকে পাওয়া অনুপ্রেরণায় একটা গোটা গল্প রচনা করে। গল্পটা ছিল শিশু মনের একটা গল্প, যেখানে সে তার স্কুলে ভর্তি হওয়ার প্রথম দিনের যে অভিজ্ঞতা সেটা নিয়ে গল্পটা কিন্তু রচনা করে। সেই কাঁপা কাঁপা হাতে ছোট
একটা শিশু মনের মানসিকতায় লেখা তার ওই গল্পটা তার কাছে যেন একটা বিশাল বড় আবেগের জায়গা হয়ে ওঠে। সে ওই গল্পটা নিয়ে গিয়ে তার ছোট মাসিকে দেখায়। ছোট মাসি কিন্তু খুবই আনন্দিত হয় এবং সে তার স্বামীকে অর্থাৎ তার হাজবেন্ডকে গিয়ে কিন্তু গল্পটা দেন, অর্থাৎ তপনের নতুন মেসোমশাইয়ের হাতে গল্পটা দেন। ছোট মাসি তার স্বামীর কাজ নিয়ে সর্বদাই গর্বিত থাকতেন। তার ধারণা ছিল এই গল্পটা, তপনের লেখা গল্পটা তার স্বামী নিশ্চিত কোনো প্রকাশনাকে দিলে কোনো পত্রিকায় ছাপিয়ে আনবেন। তাই তিনি কিন্তু তার যে হাজবেন্ড অর্থাৎ তপনের নতুন মেশোকে কিন্তু খুব জোরাজুরি করেন এবং বলেন যে অবশ্যই যেন তার তপনের লেখা গল্পটায় পত্রিকায় প্রকাশিত হয়। তপনের মেসোমশাই কথা দেন যে তিনি পত্রিকায় এই গল্পটাকে প্রকাশিত করবেন। তবে যেহেতু শিশু বাৎসল্য বা ছোট একটি বাচ্চার লেখা, তাই একটু হয়তো কারেকশন করে দিতে হবে, সংশোধনের প্রয়োজন রয়েছে। তপন খুবই আনন্দ পায় এবং এই কথা তাকে প্রতিশ্রুতি যখন তার মেসো দেয়, তারপর তিনি চলে যান তার লেখাটা নিয়ে। অর্থাৎ তপন এই প্রতিশ্রুতি নিয়েই আশায় থাকে এবং দিন গুনতে থাকে কবে তার ছোট মাসি এবং মেসো এসে তার প্রকাশিত হওয়া গল্পটা পত্রিকায় দেখাবে। তপন কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে তার গল্প প্রকাশিত হওয়ার জন্য। তারপর ঠিক অনেক দিন কেটে যায় এবং একদিন হঠাৎ বিকেল বেলাতে তপনের ছোট মাসি এবং ছোট মেসোমশাই এসে পৌঁছন তপনের বাড়িতে এবং চায়ের আসরে পত্রিকাটা নিয়ে কথা ওঠে। সবাই কিন্তু একটু ঠাট্টা তামাশা করে তপনের লেখাটা নিয়ে, কিন্তু নতুন মেসোমশাই বলেন কারেকশন করে দেওয়ার পর গল্পটা খুব ভালো হয়েছে। তপন দেখে সন্ধ্যাতারা পত্রিকায় তার গল্পটা প্রকাশিত হয়েছে। গল্পের নাম ছিল প্রথম দিন, লেখক হিসেবে নাম ছিল শ্রী তপন কুমার রায়। তো তার লেখা গল্পটা যখন সে দেখলো সন্ধ্যাতারা পত্রিকায় প্রকাশিত হয়েছে, তপনের আনন্দের কোনো অর্থাৎ তপন এতটাই আনন্দিত হয়েছিল, সে আনন্দ কিন্তু তার হচ্ছিল না। সে খুবই আনন্দিত ছিল এবং সে সঙ্গে সঙ্গে ওই পত্রিকাটা কিন্তু নিয়ে নেয় এবং দেখতে থাকে যে গল্পটা কিভাবে সেখানে ছাপানো হয়েছে। তপন গোটা গল্পটার মধ্যে নিজের লেখা খুঁজে বেড়ায়। কেন না, তপন বুঝতে পারে যে কারেকশনের নামে আগাগোড়াই গল্পটা তার মেসো বদলে দিয়েছে। এখানের কোনো লেখায় তার নিজের লেখা নয়, পুরো গল্পটাই আলাদা। তপন গভীরভাবে দুঃখ পায়, ভেঙে পড়ে এবং মনের কষ্টে সে কাঁদতে শুরু করে, কাঁদতে থাকে এবং চোখের জল লুকানোর জন্য পত্রিকাটা নিয়ে এসে সেখান থেকে সরে যায়। জামা দিয়ে চোখের জল মোছে এবং গভীরভাবে সে সেদিন সংকল্প করে যে এরপর থেকে যদি সে কোনো গল্প লেখে তাহলে সেটা আর কাউকে দিয়ে সে পত্রিকায় প্রকাশিত করতে দেবে না। সে নিজে গিয়ে ছাপাখানায় প্রকাশিত করতে দেবে। যদি প্রকাশক তার গল্পটা পড়ে ভালো মনে করেন তাহলেই ছেপে বের করবেন, নতুবা নয়। কিন্তু তিনি কাউকে দিয়ে আর প্রকাশনায় পাঠাবে না বা কাউকে দিয়ে পত্রিকায় ছাপতে দেবে না। কারেকশনের নাম করে পুরো গল্পটা বদলে দেওয়ায় তপনের মনে যে দুঃখ, কষ্ট না ব্যথা বেদনা হয়, তার থেকেই তপনের কিন্তু প্রথম সঠিক জ্ঞানচক্ষুর বা প্রকৃত জ্ঞানচক্ষুর উন্মেষ ঘটে, অর্থাৎ প্রকৃত বোধোদয় ঘটে যে নিজের লেখা গল্প সে নিজেই ছাপাতে দেবে। এখান থেকেই কিন্তু লেখিকা পাঠকদের কাছে এটাই বোঝাতে চেয়েছেন যে সঠিক জ্ঞানের বা সঠিক জ্ঞানচক্ষুর উন্মেষ কিভাবে ঘটল।
তো এই যে আলোচনাটা ছিল, এটা কিন্তু সমগ্র বিষয়বস্তু ছিল জ্ঞানচক্ষু গল্পটা। এটা যদি একটু আমরা পয়েন্টের আকারে মনে করি বা পয়েন্টের আকারে যদি মনে করতে চাই, তাহলে কিভাবে আমরা মনে রাখবো? প্রথমেই কি দেখা যাচ্ছে, দেখো, তপন একটা সাদাসিধে কিন্তু কৌতূহলী মনের একজন বালক। তার ধারণা ছিল লেখকরা সাধারণ মানুষের মতো নন। তাহলে তার ধারণা কি ছিল? লেখকরা কিন্তু সাধারণ মানুষের মতো নন। ছোট মাসির বিয়ে হয় এক লেখক ও কলেজের প্রফেসরের সঙ্গে, যেটা আমি তোমাদের আগেও বললাম। ছোট মাসির বিয়ে হয় লেখক, এবং তিনি একাধারে যেমন লেখক, আবার তিনি কলেজের প্রফেসরও। তো তার সঙ্গে কিন্তু ছোট মাসির বিয়ে হয়। এই বিয়ের সূত্রে সে লেখকের সান্নিধ্য পায়, এবং সে বুঝতে পারে যে লেখকরা তার মতোই কিন্তু একটা রক্ত মাংসে গড়া মানুষ। তো লেখককে কাছ থেকে দেখে তপনের মনে যে ভুল ধারণা ছিল সেটা কিন্তু ভেঙে যায়। তাহলে প্রথমে কি হলো? তপন লেখক হিসেবে মানুষজনকে ভাবতো সাধারণ কোনো মানুষ নয়, তবে লেখকের সান্নিধ্য পাওয়ার পর তপন বুঝলো যে লেখকরাও সাধারণই মানুষ। সে বুঝতে পারে লেখকরাও সাধারণ মানুষের মতোই জীবন যাপন করেন। এরপর সে বুঝতে পারে লেখকরাও তার মতোই জীবন যাপন করে। তখন তপনের মনে লেখক হওয়ার স্বপ্ন জন্মায়। এই প্রথম তপনের মনে লেখক হওয়ার যে সুপ্ত বাসনাটা ছিল সেটা বাইরে বেরিয়ে আসে, এবং সে বুঝতে পারে যদি উনি লেখক হতে পারেন, আমি কেন লেখক হতে পারবো না। সে নিজের অভিজ্ঞতা নিয়ে প্রথম গল্প লেখার সিদ্ধান্ত নেয়। তাহলে তপন কি করছে? এরপরই লেখক হিসেবে প্রথম গল্প লেখার একটা সিদ্ধান্ত নেয়। মামা বাড়ির সিঁড়িতে বসে খাতা কলম নিয়ে সে গল্প লেখা শুরু করে দেয়। ভর্তি হওয়ার প্রথম দিনের অভিজ্ঞতা নিয়ে সে গল্পটা রচনা করছে। লেখা শেষ করে সে গল্পটি ছোট মাসিকে দেখতে দেয়। তাহলে এখানে আমরা কি দেখতে পেলাম? এখানে দেখতে পেলাম গল্পতে যে তপন কিন্তু অত্যন্ত সাদাসিধে একজন কৌতূহলী মনের বালক বা ছেলে। সে ভাবতো লেখকরা অন্য গ্রহের মানুষ। তবে তার ছোট মাসির বিয়ে হয় লেখকের সঙ্গে, এবং লেখক মেশোর সংস্পর্শে এসে বা সান্নিধ্যে এসে তার যে ভুল ধারণা সেটা কিন্তু ভেঙে যায়, এবং সে বুঝতে পারে লেখকরাও কিন্তু সাধারণ জীবনযাপন করে থাকে। লেখক মেশোকে দেখে তার সুপ্ত মনের যে বাসনা সেটা জাগ্রত হয়, এবং লেখক হওয়ার সে স্বপ্ন দেখতে থাকে। সে নিজের অভিজ্ঞতা নিয়েই নতুন একটা গল্প রচনা করে, প্রথম গল্প লেখার একটা সিদ্ধান্ত নেয়। তাই খুব দেরি না করে মামা বাড়ির সিঁড়িতে বসেই সে একটা আস্ত গল্প লিখে ফেলে। কিসের ওপরে লেখে? না, তার স্কুলে ভর্তি হওয়ার প্রথম দিনের অভিজ্ঞতা নিয়ে গল্পটাকে সে লেখে, এবং সেই গল্পটা সে তার ছোট মাসিকে কিন্তু পড়তে দেয়। এরপরে কি হচ্ছে দেখো, এরপরে দেখা যাচ্ছে ছোট মাসি গল্পটা মেসোমশাইকে দেখাচ্ছেন, এবং মেসোমশাই গল্পটি সংশোধন করে পত্রিকায় ছাপাতে দেওয়ার একটা আশ্বাস দিচ্ছেন। কারণ ছোট মাসির ধারণা ছিল তার হাজবেন্ড কোনো না কোনো পত্রিকাতে ঠিক লেখাটা ছাপিয়ে বের করবে। তখন আনন্দে নিজের গল্প প্রকাশের অপেক্ষায় দিন গুনতে থাকে। একদিন সন্ধ্যা তারা পত্রিকা নিয়ে মেসোমশাই তপনের বাড়িতে আসেন। সূচিপত্রে নিজের নাম দেখে তপন আনন্দে ভরে ওঠে। তপনের সূচিপত্রের নাম কি ছিল? নাম ছিল শ্রী তপন কুমার রায়। ঠিক আছে, আর গল্পটার নাম ছিল প্রথম দিন। ঠিক আছে, প্রথম দিন। এই ছোট ছোট জিনিসগুলো মনে রাখবে তোমরা। প্রথম দিন, শ্রী তপন কুমার রায়, আর পত্রিকা হলো সন্ধ্যা তারা। ঠিক আছে, পত্রিকা সন্ধ্যা তারা। চলো, বোঝা গেল তাহলে?
তাহলে সূচিপত্রে নিজের নামটা দেখে তপনের কিন্তু প্রচুর আনন্দ হয়, কিন্তু সবাই যখন শোনে মেসোমশাই সংশোধন করে দিয়েছেন, কারেকশন করে দিয়েছেন, তখন কিন্তু সবাই তপনকে নিয়ে ঠাট্টা তামাশা করে। তাতে কিন্তু তপনের কোনো খারাপ লাগে না, সে বইটা হাত থেকে নিয়ে সোজা গল্পটা পড়তে থাকে এবং পড়ে দেখে গল্পের প্রায় সব লাইন বদলে গেছে। নিজের লেখা চিনতে না পেরে সে গভীরভাবে কিন্তু কষ্ট পায়। ছাদে উঠে সে কান্না করে এবং ঘটনায় মর্মাহত হয়। শেষে তপন প্রতিজ্ঞা করে ভবিষ্যতে নিজের লেখা নিজেই প্রকাশ করতে দেবে। এইভাবেই কিন্তু তার প্রকৃত জ্ঞান চক্ষু উন্মেষ বা বিকশিত হয়। তাহলে গল্পের শেষে একবারে আমরা দেখতে পাচ্ছি পুরো ঘটনাটার মধ্যে দিয়ে তপন যখন মর্মাহত হচ্ছে এবং সে যখন প্রতিজ্ঞা নিচ্ছে, তখনই কিন্তু তার প্রথম জ্ঞানচক্ষুর বিকাশ ঘটছে। প্রধান যে গল্পের নাম জ্ঞানচক্ষু, সেটার কিন্তু বিকাশ ঘটছে এর মাধ্যমে। তাহলে বোঝা গেল গল্পটার বিষয়বস্তু কি বলতে চাওয়া হয়েছে। পুরো সমগ্র গল্পটার মাধ্যমে বিষয়বস্তু তোমাদের কাছে ক্লিয়ার? তাহলে আলোচ্য গল্পটা ছিল তোমাদের জ্ঞানচক্ষু। এই গল্পটাতে কি বলতে চাওয়া হয়েছে সেটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম, অর্থাৎ সমগ্র বিষয়বস্তুটা তোমাদের সামনে তুলে ধরলাম। আলোচনাটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। আর এই অধ্যায় থেকে যদি কোনো প্রশ্ন তোমাদের কাছে থেকে থাকে সেটাও তোমরা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারো। আমরা তার আলোচনা নিয়ে পরের ভিডিওতে আসবো। তাহলে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আজকে এখানেই ক্লাসটাকে শেষ করছি। ধন্যবাদ।